মধ্যরাত থেকে লিটারে ৬ টাকা কমছে পেট্রোল ও অকটেনের দাম। ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। বৈদেশিক মুদ্রার যে সংকট আছে সেই সংকটে উত্তরণের জন্য আমরা একটা নিয়েছি। আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। ধীর গতিতে বন্যার পানি নামায় কাটছে না দুর্ভোগ। প্রকট বিশুদ্ধ পানি, খাবারের সংকট। অনুদান হিসেবে নগদ অর্থ ও রান্নার উপকরণ চাইলেন সমন্বয়করা। নতুন করে আর কোনো শুকনো খাবার, কাপড় এটা আমরা নিতে পারছি না। আগামীর যে গণরান্না কর্মসূচি, এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন, বললেন মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঠাঁই হবে না বিএনপিতে। নতুন সরকার মাত্র ২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল সাংবিধানিক উপায়ে। পুনর্গঠনে নিশ্চিত করতে হবে সবার মত প্রকাশের স্বাধীনতা, বললেন ডক্টর আলী রিয়াজ। ৫ আগস্টের বিজয় উল্লাস দেখতে গিয়ে প্রাণ যায় শিশু জাবিরের। উত্তরা আজমপুর থানার দিক থেকে আসা হঠাৎ বুলেট কেড়ে নিয়েছে বাবা মায়ের হাসি। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মধ্যরাত থেকে কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। সকালে খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা জানিয়েছেন, পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমে ১২১ এবং ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়ে করা হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। আর বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে, তবে মানুষের দুর্ভোগ কমেনি। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে বানের জল নামছে, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে ১০ লাখ বানভাসী। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল, এমনটিই বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগবালাই ছড়াচ্ছে। ঘরের ভিতরে পানিবন্দি, আমরা এখন অসহায় অবস্থা আছি, ত্রাণ সামগ্রী কিছুই পাইতেছি না। ঘরের ভিতরে আমার এক মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে। বহুত ঘর বাড়িও ডুবে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্র গেছে, অনেকে এবং আছে পানির মধ্যে উগির টুগির দি তারা বাড়ির মধ্যে আছে। এই অবস্থাতে আমরা সবাই আছি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফেনীতে দুর্ভোগ কমেনি। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী, দাগনভূঞি উপজেলার অনেক এলাকা। প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। আর ত্রাণ বিতরণে গতি এলেও খাদ্য সংকট এখনও কাটেনি। সেসব এলাকা থেকে বানের জল নেমে গেছে এবং বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। আর স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, জেলায় বন্যায় এ পর্যন্ত ২৩ জন মারা গেছে। আমাদের বাড়িতে যে পরিমাণ পানি, এখনো আমরা বাইরে থাকতে হবে। মাটি টাটি সরে গেছে, গর্তর অনেক ঘর সরে গেছে, ধসে গেছে। এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে।
কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীরগতিতে বন্যার পানি নামছে, তবে এখনও 11 লাখ মানুষ পানিবন্দী। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন কাটছে। 724টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৭৬,০০০ বানভাসী। আর যে এলাকাগুলো থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা এখন ঘর বাড়ি মেরামতে ব্যস্ত। নোয়াখালীর দুর্গত এলাকা থেকেও ধীরে বানের জল নামছে। এখনও বাড়িঘর, রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় ভোগান্তি কমেনি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। আর সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। চর্ম ও পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এ পর্যায়ে চাঁদপুরের পরিস্থিতি জানবার চেষ্টা করছি। সহকর্মী আখলাকুস সাফা আছেন সেখানে। সাফা, চাঁদপুরে তো বন্যার পানি নামতে শুরু করেছে, তবে যেটি হয় বন্যার পানি নামার পরে ক্ষতচিহ্ন আরো বেশি স্পষ্ট হয়। কি অবস্থা দেখছেন, আমাদেরকে একটু সার্বিক চিত্র জানাবেন। বৃষ্টি, এটাই এখন সবচাইতে বড় সমস্যা। যেই সংকটের মধ্যে এখন যাচ্ছে তার মধ্যে প্রথম এখন যেটি দরকার সেটি হচ্ছে মেডিকেল টিম এবং পর্যাপ্ত ওষুধপত্র। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন পানিবাহিত এবং চর্ম রোগের যে প্রভাব সেটি কিন্তু বেড়ে গেছে, প্রাদুর্ভাবটা বেড়েছে। বিশেষ করে শিশুরা যারা, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এবং দ্বিতীয় যেটি দরকার সেটি হচ্ছে বাড়িঘর সেগুলোর রিকনস্ট্রাকশন। সেটা কিরকম, যে বিশেষ করে বেশিরভাগ যে বাড়িগুলো আছে যেগুলোর হচ্ছে ভিটে 7-8 দিন পানির মধ্যে ডুবেছিল, মাটির যে ভিটেগুলো সেগুলো কিন্তু খসে খসে গেছে, সেগুলো থেকে মাটি সরে গেছে। সেই হিসাবে কিন্তু তাদের সেই বাড়িঘরগুলো নতুন করে নির্মাণ করাটা জরুরি। যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা আশ্রয়কেন্দ্রে থেকে বাড়ি ফিরে গেছেন, বাড়ি ফিরে যে এখন মেরামত করার চেষ্টা করছেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থাটা কিন্তু সবার এই মুহূর্তে নেই। সেই হিসাবে কিন্তু নগদ টাকার প্রয়োজন বাড়িগুলো রিকনস্ট্রাকশন করার জন্য। অনেকগুলো সংগঠন তারা রিকনস্ট্রাকশনের জন্য চেষ্টা করছেন, কিন্তু তারপরও যতটা দরকার তত তার সেই পরিমাণে পর্যাপ্ত কিন্তু হচ্ছে না। ত্রাণের যে বিষয়টা সামনে আসছে বারবার, সেটি হচ্ছে শুকনো খাবারের প্রয়োজনটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। মানুষ আসলে ভাত খেতে চাইছেন। সেই হিসেবে কয়েকটা জায়গায় আমরা দেখেছি গণরান্নার কর্মসূচি চলছে, অর্থাৎ সেখানে রান্না করে দুর্গত যারা আছেন তাদেরকে খাওয়ানো হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে একবার দুবার এই কাজটা করা হয়েছিল, কিন্তু এখন মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু বাড়িতে ফিরে গেছেন। এছাড়া রাস্তা যেগুলো আছে, যেমন ত্রাণ নিয়ে পৌঁছতেও কিন্তু আজকে শাহরাস্তের দিকে যেমন আমরা যাচ্ছি, সেখানে যেতে কিন্তু একটা লম্বা সময় চলে যাচ্ছে। কারণ হচ্ছে যেই রাস্তা দিয়ে এতদিন নৌকা নিয়ে যাওয়া যেত অথবা ট্রলারে করে যাওয়া যেত, সেই রাস্তাগুলোতে কিন্তু এখন পানি সরে যাওয়ার পর ক্ষতচিহ্নটা প্রকাশ্যে এসেছে। এবং সেই রাস্তা দিয়ে এখন না চলছে কোনো গাড়ি, না চলছে নৌকা। সেখানে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সেই পথটা হেঁটে হেঁটে এবং কাঁধে করে সেগুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে, সময় বেশি লেগে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে এক আরেক দুর্ভোগ। নিশ্চয়ই তাই, এবং দুর্ভোগের মাত্রা বেড়েই চলছে যা বোঝা যাচ্ছে। ধন্যবাদ সাফা। বন্যা কবলিত মানুষজন খাদ্য সংকটে ভুগবে না বলে প্রতিশ্রুতি দিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। খাদ্য বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর প্রাথমিক বিদ্যালয়ের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে বিমান বাহিনী প্রধান কথা বললেন ফেনীর ছাগলনাইয়ার 10 নম্বর গোপাল ইউনিয়ন দুর্গাপুরে বিমান বাহিনী মেডিকেল ক্যাম্প করেছে। শুক্রবার থেকে শুরু হয়েছে কার্যক্রম, সাথে ওষুধও দেওয়া হচ্ছে। তিনি বললেন আশপাশের 3টি ইউনিয়নের মধ্যেও ত্রাণ বিতরণ করা হবে। ঘরবাড়ি মেরামতে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সহযোগিতা করবে। আর এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প করা হয়েছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল। আরও যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব এবং সরকারের পাশাপাশি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে যাওয়ার যতটুকু সামর্থ্য এই এলাকার যেটাকে বলে রিহ্যাবিলিটেশন, সেটা করার আমরা চেষ্টা চলমান রাখবো। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় আর নেওয়া হচ্ছে না। নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশু খাদ্য ও ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি করবে তারা, যাতে করে আক্রান্ত মানুষদের খাবার সরবরাহ করা যায়। শনিবারও বন্যার্তদের জন্য টিএসসিতে স্থাপিত বুথে নগদ অর্থসহ নানা সামগ্রী নিয়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাধারণ মানুষের এই এগিয়ে আসা সাম্প্রতিককালে নজিরবিহীন। টানা কয়েকদিন ধরেই অনুদান নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। শনিবারও টিএসসির বুথে সাধারণ মানুষ দিয়েছেন নগদ অর্থ সহায়তা।
শুরু থেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধ্যমতো সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশিরাও সবাই দিচ্ছেন সহায়তা। সবার প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে। দান দিয়ে বটেই, আরও নানাভাবে এটা করা দরকার। থেকে সাপোর্ট করছি, আমরা নিজেরা দিয়েও খুশি হচ্ছি এবং আনন্দ পাচ্ছি যে মানুষের কিছুটা উপকার হবে। এটা থেকে আমরা জাতি হিসাবে একটা শিক্ষা পেয়েছি। এই শিক্ষাটা যেন আমাদের সামনের দিনগুলোতে আমরা পুরো জাতি হিসাবে ধরে রাখতে পারি, এটা আমাদের সবারই দায়িত্ব। মানুষ বন্যার্তদের জন্য সবাই এগিয়ে আসছে, আমরা সবাই এগিয়ে আসব, সবাই সবার জন্য কাজ করব। ত্রাণ সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, এখন শুধু সরাসরি অর্থ নেওয়া হচ্ছে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে। গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরস্যালাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। এই খাবারগুলোই আমরা আসলে নিচ্ছি। সহায়তা সংগ্রহের এই পর্যায়ে কাপড় আর শুকনো খাবার আর না আনার অনুরোধ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় বলেছেন, বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। দলের নামে যারাই অরাজকতা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি। বললেন, এসব তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এর আগে দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় পৌঁছান বিএনপি মহাসচিব। দুর্গত এলাকার মানুষদের মধ্যে এ সময় ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সেই যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ মতবিনিময় করবেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিকেল 3টা থেকে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন ইস্যুতে উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হতে পারে। গত বৃহস্পতিবার রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার, আর তখন দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতিও দেন পরিবেশ ও বন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছিল। আর এরই প্রেক্ষিতে আজ রাজনীতিকদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী এই মুহূর্তে যমুনায় আছেন, আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করছি এ বিষয়ে বিস্তারিত। ভাস্কর, আজ কোন কোন রাজনৈতিক দল আলোচনায় অংশ নিচ্ছে বলে জানা গেছে? আরেকটি বিষয়, এই আলোচনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে বলে মনে হচ্ছে? বৃষ্টি, প্রথমে যেটা বলতে চাইবো যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয়টি সে কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে রোডম্যাপ, সেই রোডম্যাপ তৈরির জন্যই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন আসবেন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচনী পরিবেশ গ্রহণযোগ্য করার জন্য, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা কিন্তু তারা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরবেন। বিশেষ এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, আজকের যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনাটা কিন্তু বলতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার যে ধারাবাহিক বৈঠক, সে ধারাবাহিক বৈঠকের প্রথম পর্বের দ্বিতীয় অংশ।
সেই মোতাবেক আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মোট 5 থেকে 6টি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক দল কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন এবং যেখানে তারা প্রধান উপদেষ্টার সাথে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং তার পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য কি করা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে তারা কিন্তু দাবি রাখবেন অথবা আহ্বান জানাবেন। এখন যদি আসি কে আসতে পারে আজকের আলোচনায়, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি গণম ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যরা আসবেন, এলডিপির পক্ষ থেকে প্রতিনিধি দল আসবেন, জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন আহ্বান নিয়ে অথবা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। রাজনৈতিক সমীকরণ হিসেবে আমরা যে শব্দটি উল্লেখ করি না কেন এছাড়াও আরও অন্ততপক্ষে 3 থেকে 4টি দল এবং সব হিসেবে বলা যায় আমরা এখন পর্যন্ত বলতে পারি মোট 60টি রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু প্রথম পর্বের দ্বিতীয় ভাগে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সেই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে না প্রধান উপদেষ্টার সাথে এবং সামগ্রিক এই যে সকল বিষয় এই বিষয়গুলো আলোচনার শেষে প্রধান উপদেষ্টা কিন্তু সকলের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারও কিন্তু সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ একটি পরিপূর্ণ রোডম্যাপ তৈরির জন্য প্রায় সকল রাজনৈতিক দলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার জন্য। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ ভাস্কর। সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে আর এ কারণেই প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা বোর্ডের সদস্য ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজধানীর বীজ মিলনায়তনে ছিল সিজেএস এর সংলাপ, আর সেখানে নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল উল্লেখ করে তিনি বলেছেন, নিজের পছন্দের লোককে কমিশনে বসিয়েছে শেখ হাসিনা, এখন সংবিধান পুনর্লিখন ছাড়া বিকল্প উপায় নেই। এ সময় বক্তারা বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচন দিয়ে এবং সংবিধান সংশোধন করে দেশকে আবারও জনগণের হাতে তুলে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। বলেন, মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। শেখ হাসিনা সরকার পতনের পর গত 14 আগস্ট যাত্রাবাড়িতে 2 শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত হলেও ভাগ্যের জোরে বেঁচে যান আরেক শিক্ষার্থী সায়েম। তিনি এখনও চিকিৎসাধীন। আর সেদিনের ঘটনায় নিহত ইয়াসিনের মা যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার দাখিল করেছেন। যে নারীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে পিটুনি দেওয়া হয়েছিল তারও আর খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত জানবো সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানে। ছবি তুলেছেন আরেক সহকর্মী দিহান তালুকদার। বাঁচাও মা, ওরা আমার সবাই মারছে মা, ওরা মিথ্যা কথা বলতেছে মা। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, নামাজের পাঠিতে বসেও থামছে না আহাজারি। 14 আগস্ট বুধবার যাত্রাবাড়ি থানার ভেতরে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে এই হত্যাকাণ্ড। আমার ছেলেটা তো দেশের কাজ করলো, সেই ছেলেটা কেন এভাবে অনাহুত কেন পিটিয়ে মারা হইলো? আমার ছেলেটা কি অপরাধ করলো? আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনাদের করতেন বাবা। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধটা করি বাবা। গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল ইয়াসিন, সাইফ ও অজ্ঞাত একজনকে। সবার কালি মাখানো গায়ে বেধড়ক পিটনির চিহ্ন। সেদিন যাত্রাবাড়ি থানায় যারা ছিলেন তাদের কয়েকজনের দাবি, ধর্ষণের অভিযোগে 3 জনকে পিটুনি দেওয়া হয় স্থানীয় আল নাহিদ হোটেলের সামনে। গণধোলাইকারা সকাল কটা থেকে 6টা 6:30 দিকে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওদের মুখ দিয়ে অনেক বাজেভাবে লোল পড়ে গেছে। লোল পড়ে যাওয়ার পর আমরা সাথে ওদের ফ্যামিলিকে ফোন দিয়ে জানা দিছি যে এমন লোক আছে, আপনি নিয়ে যান। এসা আমি ওদের রাখি নাই, আমি ওদের 1 মিনিটও রাখি নাই। ওদেরকে গণধোলাই দিচ্ছে, গণধোলাই দেওয়ার পর এক পর্যায়ে ওদেরকে থানায় নিয়ে আসা হয়। অবশ্য হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই ঘটেনি সেদিন। মঙ্গলবার রাতে যে কোনো সময় বা বুধবার ভোরে বা শেষ রাতে কাউরে আপনারা গণধোলাই দিচ্ছেন? না 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 না, এখানে এমন কোনো কিছু দেখি নাই। হোটেলে বা হোটেলের সামনে কাউকে গণধোলাই দিতে দেখছেন আপনারা? আমরা গণধোলাই ভাই দেখি, অযথা আমার স্টাফও দেখে নাই। গণধোলাই কোনো দর্শন হয় না, ওরা ছাত্র পরিচয় দিয়া আমাদের স্টাফগুলারা মারছে, আমাদেরকে মারছে। গত বুধবার যাত্রাবাড়ি এলাকা থেকে গণপিটুনিতে নিহত 3 জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিনই বলা হয়েছিল সাইদাবাদের কোন এলাকায় তাদেরকে গণপিটুনি দিয়ে এই যাত্রাবাড়ি থানার ভেতরে ফেলে রাখা হয়। তবে আমাদের অনুসন্ধান এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে তাদেরকে যাত্রাবাড়ি থানার ভেতরেই সেদিন পিটিয়ে মারা হয়। আনসার সদস্যরা জানালেন, ওই দিন সবকিছুই ছিল ছাত্র জনতার নিয়ন্ত্রণে। কি কারণে কি ঘটেছে নিশ্চিত নয় তারা।
ওরা ছাত্র ধরে আনে, আবার সাইডে দেয় আনে, আমরা ওর কাছে যাই না। ওরা যে মালামাল আনে আমরা ওদের কাছে যাই না। ওরা কি করে না আমরা যাই না। কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতরে তপন ও আব্দুল্লাহ সহ কয়েকজনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ইয়াসিন ও সায়েম। আরেকটি ফুটেজে দেখা যায় 3 শিক্ষার্থীকে থানার নিচে পিটিয়ে খুলে ফেলা হয় জামা কাপড়। মুমূর্ষ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এই যে স্টুডেন্ট নাম বলে যারা আমার বাইকনারে মারছে, আমি তাদের ফাঁসি চাই। যে আরো 2টা ছেলে মারছে তার বন্ধু। পিটুনির শিকার সায়েম বেঁচে আছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি। তার দাবি, রাতে তারা সবাই আবাসিক হোটেলে অভিযানে গিয়েছিলেন। ফেরার পর থানার সামনে হঠাৎ এক নারী ধর্ষণের অভিযোগ তোলেন। তখনই তাদেরকে থানার ভেতরে নিয়ে পেটায় তপন আব্দুল্লাহ নেতৃত্বে কয়েকজন। আমরা দেখতেছি একটা লেগুনায় অভিযানে যাব, তো দেন আমরা অভিযানে যাব না, ডিউটি করতেছে আমরা অভিযানে যাব। এই পাশে আওয়ার পরেই আমাদের 3 জনের ধরে ভিতরে ঢুকে নি। আমাদের দোষ কি, আমাদের মানে আমরা কি করছি, আমরা কি করি, আমরা ট্রাফিকে কাজ করছি না আমরা থানায় ডিউটি করছি, এগুলো কিছুই জিজ্ঞেস করে না। টাইনা নিয়ে গেছে আর সাথে সাথে সবাই আমাদের হিট করছে। যে নারী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তারও একটি ভিডিও ফুটেজ আসে আমাদের হাতে। তবে প্রচণ্ড হট্টগোলের মধ্যে ভালোভাবে বোঝা যায় না তার কথা। পরে সেই নারীর কোনো হদিস মেলেনি। হোটেল কর্তৃপক্ষও নিশ্চুপ। মাথা উঠা 3 শিক্ষার্থীকে পেটানোর পর ওই দিন সকাল 9টার দিকে রোজ ভিউ হোটেলের ম্যানেজার দীপুকে তুলে নেন কয়েকজন। পেটাতে পেটাতে লেগুনায় তুলে তাকেও নেওয়া হয় যাত্রাবাড়ি থানায়। পরে কালিমাখা মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেলে। 4টা হোটেলে ওনারা রেট দিয়েছে, রেট দিয়া পরে আপনার এই বিল্ডিংয়ের 5 তলার থেকে কাউরি পায় না, শুধু একটা ম্যানেজার পাইছে। ওনারে মারতে মারতে নামাইছে, ওনাকে 2 হাত এইভাবে মানে কিছু একটা দিয়ে বাঁধছে এইভাবে। ম্যানেজারে মারতে নিচে নামাইছে, নিচে নামায় রাস্তা নামায়ও মারছে, গাড়ির ভিতরে পিছমোড়া হাত বাইন্দাও মারছে। মারার পরে দিয়া এনতে গেল হয়ে গেছে। সরকার পতনের পর মাহিনের নেতৃত্বে শিক্ষার্থী পরিচয়ে একটি গ্রুপ যাত্রাবাড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় নিয়মিত। অভিযোগ ওঠে কর্মচারীদের মারধর, ভাঙচুর, টাকা ও জিনিসপত্র লুটের। আমরা লাঠি পিটাই করছে, মারধর করছে 4-5 জন ছেলেরা মিল্লা। তারপর আমার কেস ভাঙ্গা টাকা 50,000 টাকা নিয়ে গেছে। 304 নম্বরে আমাদের একটা গেস্ট ছিল, ওই গেস্টটা থেকে আপনার 1,80,000 টাকা ওনার নিয়ে গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে ইয়াসিনের মা এরই মধ্যে যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। তবে 5 আগস্টের পর এই থানার কার্যক্রম বলতে গেলে বন্ধ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপর নির্যাতন ও শিক্ষকদের জোর করে পদত্যাগের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার ঐক্য পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার ঐক্য পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার ঐক্য পরিষদের সূত্র অনুযায়ী 5 আগস্টের পর প্রায় 48টি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 49 জন শিক্ষক শিক্ষিকাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে, যার মধ্যে 19 জনকে শপথে ফিরিয়ে আনা হয়েছে বলেও শিক্ষার্থীরা জানিয়েছে। আর সহিংসতা ও নির্যাতনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র অধিকার ঐক্য পরিষদ। চেয়ার থেকে পড়ে গেছে, তারপরও তারা আবার উঠিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এই ছাড়া আপনারা দেখেছেন যে গীতাঞ্জলি গাছের মধ্যে বেঁধে তাকে অত্যাচার করে তারপরে কাজ করা হয়েছে। অভিভাবকদের সম্মান করতে না পারি তাহলে আমার ভবিষ্যতে আমি কি করতে পারবো? অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন তাদের হাত আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের হাতে এবং ছাত্র জনতা, ছাত্র সমাজ ভেঙে দিবে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের দাবি তারা জানিয়েছেন। সকাল 9:30টার দিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুতই তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। আর সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন, আন্দোলনে শরিক হয়েছেন, তাদের নিয়োগ নিশ্চিতেরও দাবি তোলা হয়। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এই সময় আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল সেই ভাইদেরকে সেদিন জামিন দেয়নি, আর সেই জামিনের বিরোধিতা করেছিল আজকে যারা এজি এবং জিএজি আওয়ামী লীগ মার্কা নির্বাচিত নিয়োগ পেয়েছে তারা। যারা স্বৈরাচারী সরকারের দোষর তাদের এই বিরুদ্ধে
বিরুদ্ধে দাঁড়িয়েছেন কোর্টে, আমরা দেখছি তারা আজকে আবার তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসে। গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফাহিম চৌধুরী নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। স্বজনরা জানায় 4 দিন আগে সিলেট থেকে গাজীপুরের ছায়াবিথি এলাকায় নানার বাসায় বেড়াতে যায় ফাহিম। রাতে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল সে। এ সময় সেখানে সিএনজি স্টেশন এবং মাদক বাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপির স্থানীয় সৌরভ, হিমেল ও সাগর গ্রুপ। প্রতিপক্ষের লোক ভেবে ফাহিমের উপরে সৌরভ গ্রুপ হামলা চালায়, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। মাত্র 6 বছরে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মোহাম্মদ ইব্রাহিম জাবিরের 5 আগস্টের বিজয় উল্লাস আর পরিপূর্ণতা পায়নি। উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ একটি বুলেটে ছোট্ট জাবিরের সুন্দর পৃথিবী থমকে দেয়। সন্তানহারা নিঃস্ব বাবা মার এখন একটাই প্রত্যাশা, বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশের। জাবিরের বাবা মায়ের সাথে কথা বলেছিলেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। 6 বছরের জাবিরের স্বাধীনতা শব্দের আক্ষরিক বা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স ছিল না। তবে দেশের মানুষের 5 আগস্টের বিজয় উল্লাস ভীষণ নাড়া দেয় তাকে। তাই বাবা মায়ের সাথে বিজয় উল্লাসের স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, পূর্ব উত্তরা থানার দিক থেকে হঠাৎ একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। জাবির নেই, কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতির ছড়াছড়ি। মাত্র 6 মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল জাবির। খেলনাগুলোর যেন সারা জীবনের অভিমান হয়ে গেল। সাইকেলটা যেন অপেক্ষা করছে, এই বুঝি জাবির আনন্দে ভাসাবে। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। গণ অভ্যুত্থানের দিনে সবার ঘরে বিজয় উল্লাস হলেও জাবিরের মা ফিরেছেন শূন্য হাতে। ও খিচুনি উঠে যাওয়ার পরে যখন উনি একটা ইঞ্জেকশন দিল, পরে শুনলাম এটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও আস্তে করে চোখ বন্ধ হয়ে খিচুনিটা দিয়ে ও আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর ছিল না, সম্ভবত ওখানেও শেষ হয়ে গেছিল। ব্রিজের উপরে তো দেখলাম মানুষ সবাই দৌড়াইয়া পালাচ্ছে। তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে ব্রিজের থেকে নামালাম, নেমে আমার ওই ছেলেটাকে আমার ডান হাতে নিয়ে দৌড়াচ্ছি। ও আমার ছেলেটা করে একটা চিল্লান করে উঠলো পরে তার দিকে তাকালাম, দেখি যে মানে রক্ত পড়তেছে, ইচ্ছা মতো রক্ত পড়তেছে। এই রক্তের মধ্যে ওকে ধরে আমি টেনে আরও নিরাপদ যাওয়ার জন্য সামনে আগালাম। বাবার বুক ফেটে যায়, তবু জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংহতি। স্বপ্ন দেখেন সংস্কার হবে পুরনো ব্যবস্থা, গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আর শোকার্থ মায়ের আশা আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে কোনো মায়ের বুক খালি হবে না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে এই দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, ওদের মতো যেন ওরা তৈরি করে নিতে পারে। সন্তানহারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই একটা পরিবার। প্রত্যাশা প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। সকালে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। বিজিবি, বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে আজ মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। 26 আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। যথাযথ প্রতিনিধির মাধ্যমে আমরা এখানে যে মৃত ইসহাক আলী পান্না তার যে নিকটাত্মীয় তার নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনা শুনে আমি নিজেই বিধ্বস্ত অবস্থায় আছি। আমার ফ্যামিলিগত অবস্থাও খুব বেশি একটা ভালো না। তার একটা নাবালক ছেলে আছে, আমি ওকে নিয়ে খুবই টেনশনে আছি, মানে তার চিন্তায় আছি যে কি হবে। তা ওই ছেলেটার এতিম হয়ে গেল ছেলেটা।
অর্থ পাচার মামলায় গ্রেফতার পিকে হালদারের বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানি 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। শনিবার ভারতের কলকাতার ব্যাংকশাল আদালত এই নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির দিন থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। একই দিন মামলার আরেক অভিযুক্ত আমানা সুলতানা নিজের জামিন আবেদন প্রত্যাহার করেন, কারণ উল্লেখ ছাড়াই তা প্রত্যাহার করে নেন আইনজীবী বিশ্বজিৎ মান্না। এদিকে পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদন পর্যবেক্ষণে রেখেছেন আদালত। পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতে থাকবে। আমানা সুলতানা বেল পিটিশন যেটা ওনারা করেছিলেন, যার আজকে শুনানি ছিল, সেটা ওনারা উইথড্র করেছেন। এসবই বিচারাধীন, কোর্টের কাছে রয়েছে। লার্নেড কোর্ট বিচার করে দেখবেন মামলা যখন শুনানি হবে। মামলার পরবর্তী দিন রয়েছে সাক্ষী গ্রহণের জন্য। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। মামলার ট্রায়াল প্রক্রিয়াতে আমরা ঢুকে গেছি। ট্রায়াল ইজ কমেন্সিং।